আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যে গতকাল আপনারা জানেন যে সন্ধ্যায় যমুনায় জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেটি নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে, পত্র পত্রিকায় এক এক রকমের নিউজ হয়েছে, কিন্তু প্রকৃত ভাবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি কোথাও আসলে পাইনি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটা, এবং প্রধান উপদেষ্টার সাথে আরো কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও সেখানে ছিলেন। এবং জামাত মোটামুটি বলা যায় যে ডক্টর ইউনূসকে এক ধরনের থ্রেট করে এসেছেন সেখানে গিয়ে। সেখানে প্রথমেই তারা বলেছেন যে একটি দলের প্রধান, ডেফিনেটলি সেটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছে, তারা সেম সিকিউরিটিটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য চেয়েছেন। এবং সেই সাথে তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা হচ্ছে না। এছাড়াও আরো কয়েকটা ইম্পর্টেন্ট দাবি দেওয়া তারা দিয়েছে, এবং তারা 57 জন বিএনপির প্রার্থীর তালিকা ডক্টর ইউনূসের কাছে দিয়েছে যারা ঋণ খেলাপি, এবং এই ঋণ খেলাপির পক্ষে একদম প্রমাণগুলো ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই ঋণ খেলাপির যে পরিমাণ, যেটা 12 কোটি থেকে 136 কোটি টাকা পর্যন্ত ঋণের খেলাপির পরিমাণ। এছাড়াও বলা হয়েছে যে 34 জন বিএনপির প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সারপ্রাইজিংলি তারা এই 34 জনের প্রমাণ দেওয়ার সাথে সাথে এই 34 জনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামও রয়েছে, এবং তারা তারেক রহমান যে ব্রিটিশ নাগরিক তার সপক্ষে ডক্টর ইউনূসের কাছে ডকুমেন্ট দিয়ে এসেছে, এবং তারা বলেছে যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরো বলেছেন পরিস্থিতি যাই হোক নির্বাচনের আগে মাঠে সেনাবাহিনী নামানো যাবে না। অর্থাৎ তারা এই মুহূর্তে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না, এবং জামাত হয়তো মনে করছে যে সেনাবাহিনী এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পারে। এবং জামাতের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দাবিটা, তারা মোট 7টা দাবি দিয়েছে, এবং এই 7টা দাবির পক্ষে যদি তারা দৃশ্যমান অগ্রগতি না দেখে তাহলে তারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলবে। এবং তারা আরো বলেছে যে তারা যে পিআর পদ্ধতি নিয়ে শুরুতে আন্দোলন করেছিল এবং বলেছিল পিআর পদ্ধতি ইনশিওর করা না গেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদিও পরবর্তীতে পিআর এর দাবি থেকে তারা সরে গেছে। তারা বলেছে যে তারা আবার পিআর পদ্ধতিতে আন্দোলন করা শুরু করবে। অর্থাৎ এই নির্বাচনে জামাতে ইসলাম একেবারে বিএনপিকে ছাই দিয়ে ধরছে, এবং ডক্টর ইউনূসকে মোটামুটি যেটা বললাম যে থ্রেট করে এসেছে যে তাকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এদিকে আবার বিএনপির নেতৃবৃন্দ গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে তারাও আবার জামাতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন। কারণ জামাত ইতিমধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে, তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন, এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন, তারাই পোস্ট করবেন, সেই সমস্ত আয়োজন তারা করেছেন। এছাড়াও জামাতের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে। আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন, এনসিপির যে আসিফ মাহমুদ, তিনি আবার এখন আকারে ইঙ্গিতে থ্রেট করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে তারা কথা বলছেন। তো এই যে থ্রেট, পাল্টা থ্রেট, একে তো নির্বাচন হবে কিনা, কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে 12 তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলেন। 11 তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না
এই নির্বাচনটা হবে কিনা, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই 12 তারিখে নির্বাচন হবে কিনা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই 12 তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইউনূস, সেটা কি রকম অনিশ্চয়তার মধ্যে আছে। তার মধ্যে জামাত যে ডকুমেন্ট গুলো দিয়েছে, এবং বিএনপি শুধু না, বিএনপি ইভেন এনসিপি বা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রবাসী বা বিদেশি, তাদের সবারই এটা এনশিওর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই। কারণ দ্বৈত নাগরিকত্ব নেই, কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা সারেন্ডার করে দিয়ে আমি ইলেকশন করব, এটা দিয়ে সে ইলেকশন করতেছে। এটা তো হইতে পারে না। এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা, আমাদের মামুদের ইলেকশন, তারপরে এই নির্বাচন, এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত। সুতরাং তারেক রহমানকে একদম অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না, তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক। আর একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশুদিন 17 তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টটি প্রচন্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তত্ত্ব অনেক বেশি। এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে, মানবাধিকার কমিশনে। তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায়ও করেছিল। তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন। সেখানে আওয়ামী লীগের মানে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন। আমাদের ইউএসএর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন। এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে, এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব। তো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওয়ার হয়। এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ একটা পোর্টাল, সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন, সেখানে হাসান মাহমুদ বা নওফেল কিভাবে গেল, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে, এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড। যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে আইসিআরএফ এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ। সেখানে হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী থাকবেন, সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন। এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে, এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে। সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না, নেত্রী ক্ষুব্ধ হয়েছেন, এগুলো সত্যি না। এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন, সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে, এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিজুম মজুমদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে। এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টটার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে, লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে। ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন। সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কভারেজ পেয়েছে, সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে। তো এটি নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি। আজ এ পর্যন্তই। আরো অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
অবশেষে আজ 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এসেছেন। দুদিন আগেও অনেকের মনে প্রশ্ন ছিল যে তারেক রহমান শেষমেশ আসলেই আসবেন কিনা, কিন্তু তিনি এসেছেন। তার আসার তারিখটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে আজকে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসবের দিন, এই দিনটিতে কেন তিনি ফিরলেন। যাই হোক, প্রশ্ন উঠেছে, সেটা দিয়েই শুরু করলাম। তারেক রহমান আসবেন, এর জন্য তার সোনার ছেলেরা গত এক সপ্তাহের বেশি সারা দেশে নাকি চাঁদাবাজি করেছেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। এবং সোনার ছেলেদের এই চাঁদাবাজির হাত থেকে ভাঙড়ি ব্যবসায়ী, ভ্যান চালক এরাও নাকি রক্ষা পায়নি, এবং কোথাও কোথাও চাঁদা দিতে রাজি না হয় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর এসেছে। তো নেতা আসবেন, এই উপলক্ষে তার সৈন্য সামন্ত বাহিনী সারা দেশে শত শত কোটি টাকার চাঁদাবাজি করেছেন। এই বাস্তবতায় নেতা এসেছেন। যারা তারেক রহমানের রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিংবা অনুসারী, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিশাল ব্যাপার। এবং তারেক রহমান এই যে দেশে ফিরেছেন, এটি তাদের জন্য অবশ্যই ইমোশনালও একটা ব্যাপার। আমি তারেক রহমানের ভক্ত অনুসারীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমার কথাগুলো বলতে চাই। এই যে তারেক রহমান ফিরলেন, 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, এবং তিনি ফিরে কি একদম একদম নতুন এক তারেক রহমান হয়ে গেলেন। রাজনীতিবিদ তারেক রহমানকে আমি যখন ইভালুয়েট করব বা তার সম্পর্কে আমি যখন কথা বলবো, তখন আমি তার রাজনৈতিক ইতিহাস তো ভুলে যাব না, রাজনৈতিক অতীতটা তো ভুলে যাব না। শুধুমাত্র ব্যক্তি রাজনীতিবিদ তারেক রহমানের রাজনৈতিক ইতিহাস নয়, আমি বরং তার দলের রাজনৈতিক ইতিহাসটাও একটু উল্টে পাল্টে দেখতে চাই। তার বাবা জিয়াউর রহমান, তিনি 1975 সালে বঙ্গবন্ধুকে প্রায় পরিবারের সকল সদস্য সহ হত্যা করবার পরের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তিনি লাইমলাইটে আসেন এবং কর্নেল তাহেরের সাথে বলা যায় এক ধরনের বেইমানি করেই তিনি ক্ষমতা নেন। এবং সেই 75 সালের বিশেষ করে নভেম্বরের সেই ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, সেই রক্তের উপরেই ভর করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতার শীর্ষে আসেন। তারপরে তিনি একটি দল গঠন করেন। সেই দলটি তিনি গঠন করেছিলেন মুসলিম লীগ, রাজাকার, আত্মগোপনকারী জামাত এবং নানান দল ছুটদের নিয়ে। রাজনীতিকে তিনি কোরবানির হাট বানিয়েছিলেন এবং নেতাদের কোরবানির পশুর মতো কেনা বেচা করে তিনি তার রাজনৈতিক দলটি গড়েছিলেন, এবং তিনি তখন নিজে ক্যান্টনমেন্ট থেকে এই দলটি গঠন করেছিলেন। তো সেই দল বিএনপি, এই ইতিহাসটা আমি ভুলে যাব না। জিয়াউর রহমান নিহত হলেন, তারপরে রাজনীতিতে এলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং জামাত তাদের সহযোগী ছিল, সেই সময়টা কিন্তু আমরা ভুলে যাব না। আজকে যখন তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে, তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, তখন এই অতীতটা আমাদের মনে রাখতে হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান দেখেছি, বাংলা ভাই আরো অনেককে দেখেছি। তখন শায়েক আব্দুর রহমান, সেই 63টা জেলায় আগস্ট মাসে একই দিনে বোমাবাজি হতে দেখেছি। যখন 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার করলো এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক হত্যার একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা ভেবেছিলাম যে রাজনীতির এই খুনোখুনি হানাহানি বাদ দিয়ে হয়তো ভবিষ্যতে একটা ইনক্লুসিভ পলিটিক্সের ধারার সূচনা হবে, যে সরকার থাকুক, বিরোধী দল থাকুক, রাজনীতি থাকবে। কিন্তু 2004 সালের আগস্ট মাসে 21শে আগস্ট
এই তারেক রহমান গ্রেনেড হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, এবং সেই যে রাজনীতিতে একটি বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজনটা কিন্তু আর এক করা যায়নি। তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন। সেই হাওয়া ভবন ছিল বাংলাদেশের সরকারের প্যারালাল একটা সরকার, যেখান থেকে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি, টেন্ডার, ব্যবসা, অনেক সন্ত্রাস এগুলো নিয়ন্ত্রণ করা হতো। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি, কিন্তু তারা বিভিন্ন স্থানে খাম্বা বসিয়েছিলেন, যে কারণে তারেক রহমানের আরেক নাম ছিল খাম্বা তারেক, এবং এই কাজে তার সহযোগী ছিল খাম্বা মামুন। এই অতীত কি আমরা ভুলে যাব আজকে যখন তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলবো? তারেক রহমানের এই যে রাজনৈতিক অতীত, এটি অনেক দীর্ঘ, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে বললাম, তার অতীত কিন্তু কালিমালিপ্ত। সন্ত্রাসে, দুর্নীতিতে, জঙ্গিবাদের উত্থানে, যুদ্ধ অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানানভাবে তিনি এইসব বিতর্কের সাথে ছিলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্কের কথা শোনা যায়। বাংলাদেশে সেই সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হয়েছিল। 10 ট্রাক অস্ত্র যার উলফা এনেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানোর জন্য, সেটি ধরা পড়েছিল। এরকম অনেক ঘটনা আছে। তারপরে 1/11-এ কারাবরণ করার পরে, নির্যাতিত হবার পরে মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার FBI প্রতিনিধি এসে বাংলাদেশে সাক্ষী দিয়েছে তাদের দুর্নীতির বিরুদ্ধে। তারেক রহমান যখন লন্ডন যাচ্ছিলেন তখন তাকে USA তে যেতে দেওয়া হয়নি, কারণ ভিসা দেওয়া হবে না, এবং USA তে তার ভিসা দেওয়ার ব্যাপারে নেগেটিভ রিকমেন্ডেশনও ছিল সেই সময় মার্কিন রাষ্ট্রদূত যিনি ঢাকায় ছিলেন। তারপর তো 17 বছর তিনি মূলত ভার্চুয়ালি বাংলাদেশে রাজনীতিতে ছিলেন, একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন। তো আজকে তিনি যখন ফিরে এসেছেন, তার বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে কয়েকবার শুনেছি। এই সমাবেশে লোক সংখ্যা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। শুনেছিলাম 50 লাখ লোক হবে, পরে ভিডিওতে দেখলাম, লোকজনের কাছে শুনলাম এত লোক হয়নি। সেখানে 5 লাখ লোক হলো না 10 লাখ লোক হলো, সেটা নিয়ে অবশ্য আমার তেমন মাথা ব্যথা নেই। অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন যে ওসমান গনির জানাজায় বেশি লোক হয়েছে না আজকে তারেক রহমানের এই সম্বর্ধনায় বেশি লোক হয়েছে। এই তুলনাটা আসলে খুবই অপ্রয়োজনীয়, এটা আদৌ দরকার নেই। কিন্তু তারেক রহমান বলেছেন যে আজকে সময় এসেছে সবাই মিলে দেশের জন্য কাজ করবার। তিনি যখন এই কথাটা বলছেন তখন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবার কথা। সেই নির্বাচনে কমপক্ষে 40% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা নাই, আওয়ামী লীগ বাদ। তার মানে আপনি 40 to 50% ভোটারদের বাদ দিচ্ছেন। তাহলে আপনি সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়বেন? আপনি তো যেটা বলছেন, বাস্তবে যেটা বলছেন, সেটা তো আমরা রিফ্লেকশন দেখছি না। আপনি 3বার বলেছেন আমরা দেশের জন্য শান্তি চাই, অথচ গত 16 মাসে বাংলাদেশে সংগঠিত যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত খুন, যত ধর্ষণ, যত রাহাজানি, এর কত শতাংশ আপনার দলের নেতাকর্মীরা করেছে? একদম কম করে হলেও 70 থেকে 80% অপরাধের সাথে আপনার দলের নেতাকর্মীরা জড়িত ছিল। এই যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি যে নির্যাতনটা হয়েছে, এটা মূলত প্রধানত বিএনপি করেছে। আপনি দেশে শান্তি চান, কিন্তু আপনি যে সৈন্য সামন্ত বাহিনীর উপরে নির্ভর করে আপনার দল চালাবেন, তাদের একদম 16 মাসের অতীত তো আপনার এই কথাকে সমর্থন করে না। বাংলাদেশে এই 16 মাসে ইনুস তো জঙ্গিবাদের একদম উর্বর ভূমি করে ফেলেছে। এই জঙ্গিরা প্রকাশ্যে ISIS এর পতাকা নিয়ে ঘুরে। এই যে মধুর ক্যান্টিনে একটা ভিডিও দেখলাম, একজন জঙ্গি এসে টেবিল চেয়ার ভাঙচুর করছে।
এই বাংলাদেশে আপনি বলছেন যে ঘর থেকে সবাই নিরাপদে বেরোবে, সেই বাংলাদেশটা এখন নেই। এখন তো সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়। আপনি অনেক কথা বলেছেন, বক্তৃতায় সুন্দর কথা বলাই যায়, একটা সুন্দর স্ক্রিপ্ট নিয়ে প্রিপারেশন নিয়ে বলা যায়, কিন্তু যে বাস্তবতা আপনি বাংলাদেশে ঢুকলেন, সেখানে আপনার কথাগুলো বাস্তবায়িত হবে কিনা, এটা এই প্রশ্নগুলো আমরা করতে চাই। এই কারণেই করতে চাই যে আমরা তাহলে দেখব যে আপনি আজকের বক্তৃতায় যেটা বললেন সেটা আসলে কতখানি আপনি করবেন, আর আপনি আসলেই করতে পারবেন কিনা, এই সংখ্যাটার কথাও আমরা জানিয়ে রাখতে চাই। তো রাজনীতি এখন একটা জায়গায় পৌঁছেছে। প্রথমত হলো যে দেশকে যদি আসলেই সবাই মিলে শান্তিপূর্ণভাবে চালাতে চায়, তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই। যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হয়, সেই নির্বাচন অবশ্যই বিতর্কিত হতে বাধ্য, এবং একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারা যে খুব শান্তিতে দেশ চালাতে পারবেন, সেটা কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে না। আজকের বক্তৃতায় তারেক রহমান নির্বাচন নিয়ে তেমন কিছু কথা বলেননি, কিন্তু ভোট টোট চাননি, হয়তো পরে চাইবেন। তার আজকের বক্তৃতা অনেকটা মনে হচ্ছিল তিনি বোধহয় অলরেডি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাই না। শেষে আমি আশাবাদী হবার পাশাপাশি আমার শঙ্কাটাও জানিয়ে রাখতে চাই, কারণ যে রাজনীতিকে তিনি ধারণ করেন, বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ এবং অনেকটাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে রাজনৈতিক ধারাটা, সেই রাজনৈতিক ধারার নেতৃত্বে থেকে তার পক্ষে সবাইকে নিয়ে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, তার কথায় তিনি হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সবার কথা বলেছেন, পাহাড় সমতল। এই যে এত এত মূল্যবান কথা বলেছেন, যা তার রাজনৈতিক ধারার সাথে মেলে না। 17 বছর বিদেশে থেকে তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু শিখেছেন নিশ্চয়ই। তো এখন আমরা দেখব, অযথা তর্ক বিতর্ক করে লাভ নেই। টাইম উইল গিভ আস অল দ্য আনসার্স। আরেকটা কথা খুব চলছে যে তারেক রহমান ভারতের ক্লিয়ারেন্স পেয়েছেন বলে আসছেন। এতদিন ভারতের ক্লিয়ারেন্স পাননি, তাই নাকি তিনি আসেননি। আবার সম্প্রতি শুনছি যে রাশিয়ার ক্লিয়ারেন্স এর সাথে ইনভলভ। রাশিয়ার পুতিন তুরস্কের এরদোয়ানকে কনভিন্স করেছেন, ফলশ্রুতিতে তুরস্কের অনেকেই ফিরে গেছে বাংলাদেশ ছেড়ে। এবং তার মানে কি, ভারত, রাশিয়া, পার্শিয়ালি তুরস্ক, এই সব জায়গা থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান ফিরেছে। আমার মনে হয় না এত এত কিছু ঘটেছে। তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না, এটা নিয়ে ভারতের তো কিছু বলবার নেই। ভারত শুধু দেখবেন যে তারেক রহমান এসে ভারত বিরোধী এমন কিছু করেন কিনা যেটা ভারতের অখণ্ডতার প্রতি হুমকি স্বরূপ, সেটা যে কোনো দেশ হলেই দেখত। সুতরাং তারেক রহমানকে যারা ফিরিয়েছে তারা আসলে ইনুসকেও বসিয়েছিল। ইনুস এমনভাবে ব্যর্থ হচ্ছে, এটা তার গডফাদাররাও কখনো ভাবেননি। যে ইনুসের এই ব্যর্থতায় একটা মলম লাগানোর জন্যই তারেক রহমানকে তাড়াহুড়া করে ফেরানো হয়েছে। সুতরাং যারা বলছেন যে ভারত ফিরিয়েছে, আমি অন্তত তাদের সাথে একমত নই। রাজনীতি এত সিম্পল গেম নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।